নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আবার যুদ্ধবিরোধী এবং আবার পিছু হটলেন ট্রাম্প। সত্যি কি তিনি পিছু হটলেন? ইরানের জয় হলো, নাকি ডোনাল্ড ট্রাম্প তিনি কোনো কৌশলগত কূটনীতিক একটা পদক্ষেপ নিলেন? আসলে এই যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ এক মাসের বেশি পেরিয়েছিল এবং যেটা আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালায় এবং তাদের প্রথম কথা ছিল যে ইরান নিউক্লিয়ার এনরিচমেন্ট বা ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে, সেটাকে সামনে রেখেই এই আক্রমণ চালায় ইসরায়েল এবং আমেরিকা। পরের দিকে দেখা যায় যে সেটা আসলে হরমুজ দখল করার একটা প্ল্যান। ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমে একটা 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, তারপর 48 ঘন্টার হওয়ার আগেই তিনি কি করলেন, আবার সেটাকে বাড়িয়ে দিলেন, বললেন 5 দিন, তারপর সেটা বাড়িয়ে দিলেন 10 দিন এবং এইভাবে বারবার আলটিমেটাম বা ডেডলাইন দিচ্ছেন আর ঠিক তার আগের মুহূর্তে তিনি পিছিয়ে যাচ্ছেন। আর শেষবার যে আলটিমেটাম বা ডেডলাইন দিয়েছিলেন তাতে তিনি বারবার হুমকি দিয়ে বলেছিলেন যে যদি আমেরিকার শর্ত মেনে ইরান চুক্তিতে না আসে, হরমুজকে পুরোপুরি সবার জন্য খুলে না দেয়, তাহলে ইরানের জন্য হবে আমেরিকার কাছে যে পাওয়ার প্ল্যান্ট ডে, ব্রিজ ডে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি রয়েছে, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে ব্রিজ বা সেতু, আর তার সঙ্গে তৈল ভাণ্ডার আর জল শোধনাগার, অর্থাৎ কার্যত ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক যখন সেই ডেডলাইন 6 তারিখ তার শেষ হওয়ার দিকে এগোচ্ছে, তার কয়েক ঘন্টা আগে মারাত্মক একটা হুমকি দিয়ে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে তিনি জানিয়ে দেন যে একটা সভ্যতাকে এক রাতের মধ্যে ধ্বংস করে দেবেন তিনি। কার্যত একেবারে যাকে বলে নরকে যেতে হবে ইরানকে, তার সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ইরানের উদ্দেশ্যে। ইরান কিন্তু মাথা নত করেনি, ইরান বরং চোখে চোখ রেখে এই হুমকির পাল্টা হুমকি দিয়েছে এবং ইরান জানিয়ে দিয়েছে যে তাদের যা শর্ত রয়েছে সেই শর্ত না মানলে তারা যুদ্ধবিরতিতে যাবে না। আর তার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে যুদ্ধ পুরোপুরি থামাতে হবে, শুধু তাই নয়, যাতে আর যুদ্ধ হবে না, মানে ইরানের উপর আর হামলা হবে না, তার গ্যারেন্টি দিতে হবে। হরমুজ প্রণালীকে তাদের নিয়ন্ত্রণে আছে এর বৈধতা দিতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ বারবার করে এই হুমকি, ডেডলাইন দিয়ে দেওয়া এবং তারপর পিছিয়ে যাওয়া যেন বারবার করে নাক কাটছিল ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প কি করে এই যে বড় একটা সমস্যায় পড়েছেন তা থেকে বেরিয়ে যাওয়ার জন্য পথ খুঁজছিলেন। আর তখনই এই যে শেষ ডেডলাইন, যেখানে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ ভেঙে দেওয়ার হুমকি, শর্ত না মানলে, চুক্তিতে না এলে, তখনই পাকিস্তানের মধ্যস্থতা নজরে পড়ে এবং ইরানও স্বীকার করে নেয় যে পাকিস্তান মধ্যস্থতা করছে। কূটনৈতিকভাবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমেরিকার সঙ্গে পাকিস্তানের মাধ্যমে কথাবার্তা চলছে। আর ঠিক যখন এবারে সারা পৃথিবী কার্যত একটা রুদ্ধশ্বাস অবস্থায় পড়ে গিয়েছিল যে কি হতে চলেছে, ডেডলাইন শেষ হলে তার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি একটি পোস্ট করেন এবং তিনি বলেন যে তিনি 10টি শর্ত ইরানের জানিয়েছেন, সিজ ফায়ারের জন্য 10টি শর্ত ইরান রেখেছে তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি অনুরোধ করেন যে অন্তত 2 সপ্তাহের যুদ্ধবিরতি যাতে ডোনাল্ড ট্রাম্প করেন, তার মধ্যে আলোচনা চলবে এবং সেই আলোচনা হবে ইসলামাবাদে, দুপক্ষের প্রতিনিধি থাকবেন। আসলে অনেকেই অবশ্য বলছেন যে এই যে টুইটটি করেছেন শেহবাজ শরীফ, সেটা ড্রাফট বানিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটাই পাকিস্তান বলেছে।
কার্যত এই টুইটকে ঘিরে যেভাবে সিজ ফায়ারে রাজি হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প, তাতে অনেকেই মনে করছেন যে তিনি যে সামনে যেভাবে হুমকি দিচ্ছেন তা যে তিনি কার্যকর করতে পারছিলেন না, সেখান থেকে বেরোনোর একটা যে পথ খুঁজছিলেন সেটাই আবার পেয়ে গেলেন। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কেন পিছিয়ে গেলেন, তিনি হারলেন কেন? দেখুন, ঠিক যখন ডেডলাইন এগিয়ে আসছে তার আগে ইরানের রাস্তায়, বিশেষ করে ব্রিজগুলোতে এবং পাওয়ার প্ল্যান্টের সংলগ্ন এলাকায় আমরা দেখতে পেয়েছিলাম যে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, তারা মানববন্ধনে সামিল হয়েছেন। কার্যত ইরান একবারে বুঝিয়ে দিয়েছিল যদি আঘাত হানতে হয় তাহলে এই সাধারণ মানুষকে মেরে তারপর আঘাত আনতে হবে। মানব ঢাল তৈরি করে ফেলে ইরান। এবং সেই ছবিটা আমরা দেখতে পেলাম যখন সিজ ফায়ার ঘোষণা হলো, তখন সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে লাখো লাখো মানুষ তারা উল্লাসে ফেটে পড়েন, তারা বিজয় উৎসব পালন করছিলেন। সত্যিই কি ইরানের বিজয় হলো সে নিয়ে অবশ্যই নাকি আমেরিকার জয় হলো? কারণ ডোনাল্ড ট্রাম্পও দাবি করছেন যে তাদের জয় হয়েছে। এবার এই ডোনাল্ড ট্রাম্প কেন পিছিয়ে গেলেন, তার 5টি কারণ যদি দেখা হয় তাহলে প্রথম কারণ হচ্ছে যে যুদ্ধাপরাধ, অর্থাৎ আন্তর্জাতিক যে যুদ্ধ আইন রয়েছে সেই অনুযায়ী যে ধরনের হুমকি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছিলেন তাতে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে যুদ্ধ আইন ভেঙে হামলা চালাচ্ছেন বলে যে ইউনাইটেড নেশনস তারা মনে করছিল, তা স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পকে স্মরণও করিয়ে দিচ্ছিল যে যদি ডোনাল্ড ট্রাম্প এই ধরনের হামলা চালান তাহলে তিনি যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত হবেন, ঘোষিত হবেন, যা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই চাপ নেওয়া সম্ভব ছিল না। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে যে খ্রিস্ট ধর্মের সবথেকে বড় ধর্মগুরু পোপ তিনিও বলে দেন যে যুদ্ধ কারণ ভালো করেনি, এবং তার ফলে যারা উগ্র খ্রিস্টান ধর্মাবলম্বী তারা রাস্তায় নেমে পড়েন, বিক্ষোভ দেখাতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তৃতীয় কারণ, অভ্যন্তরীণ চাপ শুরু হয়, অর্থাৎ দেশের মধ্যে, আমেরিকার মধ্যে তার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়েছিল, প্রবল মত প্রকাশ শুরু হয়েছিল, বিরোধী মত, এবং আমেরিকান যে মার্কিন কংগ্রেস বা সংসদ রয়েছে সেখান থেকেও তার বিরুদ্ধে কথা বলা হচ্ছিল, যে চাপ সামলাতে ব্যর্থ হচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার সঙ্গে ন্যাটো দেশগুলোও তার সঙ্গে যোগ দিচ্ছিল না, তারা জানিয়ে দিচ্ছিল যে এটা আমেরিকার নিজস্ব যুদ্ধ, এতে তারা যোগ দিতে চায় না। এবার আসি চতুর্থ কারণ কি? চতুর্থ কারণ হচ্ছে যে এক্ষেত্রে ইরানের মাথা সোজা রাখার 500 বছরের ইতিহাস। কেন? গত 500 বছরে এই ইরান দেশে যারা হামলা চালিয়েছে তারা কোনোদিন জিততে পারেনি। ইরান তাদের অস্ত্র দিয়ে, তাদের প্রতিরোধ ক্ষমতা দিয়ে, তাদের নৌসেনা, তাদের আকাশ মানে বায়ুসেনা সব মিলিয়ে তারা অপ্রতিরোধ্য। তার সঙ্গে রয়েছে তাদের প্রাকৃতিক ঢাল, যেখানে আক্রমণ করে কেউ জিততে পারেনি। এই যে না হারা এবং তার সঙ্গে হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়ে, মানে আংশিকভাবে বন্ধ করে দিয়ে, শুধুমাত্র কয়েকটি বন্ধু দেশ ছাড়া বাকিদের তেলের বাহী বা জ্বালানি গ্যাসবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছিল যে তাদের ক্ষমতা কতটা। আর 5 কি? এই পারস্য উপসাগর সংলগ্ন যে আমেরিকার মিত্র দেশগুলো রয়েছে সেই দেশগুলিতে আমেরিকার যে ঘাঁটিগুলি রয়েছে সেখানে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছে ইরান, ঘাঁটিগুলোকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। আর শুধু তাই নয়, এই মিত্র দেশগুলির বিভিন্ন স্থাপনা যেগুলো তাদের অর্থনৈতিকভাবে কাজে আসে, অর্থাৎ তাদের শিল্প শহর বা তাদের যে সমস্ত স্থাপনা বা পরিকাঠামো যেগুলো তাদের দেশের অর্থনীতিকে মজবুত করে, সেগুলোতে হামলা চালায় ইরান, যাতে তাদের অর্থনৈতিক সংকট শুরু হয়। আমেরিকাও কার্যত বুঝতে পারছে যে তাদের মিত্র দেশগুলো তাদেরকে রক্ষা করতে যেমন আমেরিকা পারছে না, তেমন তাদের সংকট তৈরি হচ্ছে। আর অবশ্যই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে আংশিকভাবে চালু রাখা, বাকিটা বন্ধ করে রাখার জন্য সারা পৃথিবী জুড়ে তৈল সংকট এবং অর্থনৈতিক সংকট তৈরি হয়ে গিয়েছিল, জ্বালানি গ্যাসের সংকট তৈরি হয়ে গিয়েছিল। আমেরিকার মধ্যেও যে জ্বালানির দাম সেটা বাড়তে শুরু করেছিল, ফলে সব দিক দিয়ে চাপ তৈরি হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। ফলে ডন বারবার
হারেগা নেহি বলেও হেরেছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন এই সিজ ফায়ার ঘোষণা হওয়ার পর যে তার জয় হয়েছে, কারণ তার যে টার্গেট ছিল ইরানের যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলি তিনি ধ্বংস করে দিয়েছেন এবং ইরান কার্যত তাদের কোমর ভেঙে দিয়েছেন তিনি। আসলে এই কথা বলে তিনি কার্যত নিজেকে জয়ী ঘোষণা করে এবং তার উদ্দেশ্য সফল হয়েছে বলে তিনি নিজেকে জয়ী বলে প্রমাণ করতে চেয়েছেন। কিন্তু অবশ্যই শিশুও জানে যে কে জয়ী হয়েছে। আবার 15 দিনের সিজ ফায়ার, তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে লেবাননে ইসরায়েল আবার হামলা চালাচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। এই সিজ ফায়ার ঘোষণা হওয়ার পরে কয়েক ঘন্টার পরে যেভাবে লেবাননে একেবারে কার্পেট বম্বিং করেছে, হিজবুল্লাহর বহু লোক মারা গেছে এবং সাধারণ মানুষ মারা গেছে, হিজবুল্লাহ ঘাঁটিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। 10 মিনিটে 100 বেশি টার্গেট বেইরুট সংলগ্ন 100 বেশি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। তারপর কিন্তু আবার চাপ বাড়িয়ে দিয়েছে ইরান, হরমুজকে আবার বন্ধ করে দিয়েছে। কার্যত যে নত হব না, অথচ আলোচনার রাস্তাও রাখবো, কূটনৈতিক চাল, কূটনৈতিকভাবে যেভাবে একে হামলা করা মানে পাল্টা হামলার মোকাবিলা করা, অন্যদিকে কূটনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকিকে পাত্তা না দেওয়া এবং উল্টে শর্ত চাপানো, সেই শর্তকে মেনে নেওয়া, মানে আলোচনায় বসার জন্য সেই শর্তগুলোকে মাঝখানে রাখার, মেনে নেওয়ার অবস্থা তৈরি করা ডোনাল্ড ট্রাম্পকে, সব মিলিয়ে কূটনৈতিকভাবে সামরিকভাবে ইরান আসলে বারবার জিতেছে। এবার 14 দিনের সিজ ফায়ার, দেখা যাক কি হয়। আরও জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।